হ্যালো অ্যান্ড গুড ইভিনিং, আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভেন। শুরু করছি দেশের কথা দশের কথা। 3রা মার্চ সন্ধ্যে 6টা বেজে প্রায় 50 মিনিট রিপাবলিক বাংলা স্টুডিও থেকে প্রকাশিত হলো একটা অডিও টেপ। যে অডিও টেপ প্রকাশিত হওয়ার পর রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। বাংলার সব থেকে বড় দুর্নীতির পর্দাফাঁস। গণেশ বাগাড়িয়ার এক্সক্লুসিভ অডিও টেপে স্পষ্ট রাজ্যে চলতে থাকা সিন্ডিকেটের মাস্টার মাইন্ড করা। শুধু নাম নয়, এই সিন্ডিকেটের টাকা যেত বড় বড় পলিটিক্যাল লিডারদের কাছে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হতো, সিনেমা আর্টিস্টদের কাছ থেকে প্রডিউসারকে হুমকি দিয়ে বলা হতো টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। রাজ্য জুড়ে তোলপাড়, দেখুন স্পেশাল রিপোর্ট। রিপাবলিক বাংলার সুপার এক্সক্লুসিভ স্টিং অপারেশন আমরা দেখিয়েছিলাম কয়লা পাচারের টাকায় কিভাবে সিন্ডিকেট রাজ চলছে। অরূপ মাঝি, বিনয় মিস্টার, গণেশ বাগাড়িয়া, এরা প্রত্যেকেই কিভাবে যুক্ত এই পাচার কাণ্ডে। এবার সেই দুর্নীতির পর্দা ফাঁস করলো রিপাবলিক বাংলা। গণেশ বাগাড়িয়ার সুপার এক্সক্লুসিভ ভিডিও টেপ রিপাবলিক বাংলার হাতে। সেই অডিও টেপে স্পষ্ট সিন্ডিকেট রাজ। কিভাবে সেই সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের নেতারা। ये सिंडिकेट क्या है? सिंडिकेट बहुत सुनता हूँ मैं, पेपर वगैरह में पढ़ता हूँ। सिंडिकेट तो बंगाल में पेट बर्ड है सर। क्या है ये? एक सिंडिकेट है वहाँ पर जो राजारहाट एरिया, न्यू टाउन एरिया में नया कंस्ट्रक्शन हो रहा है, वहाँ सिंडिकेट फॉर्म कर दिया पॉलिटिकली। अच्छा, जिसको भी बालू, पत्थर, ब्रिक्स, मैंने जो भी मटेरियल लेने पड़ेंगे सिंडिकेट के थ्रू लेने पड़ेंगे। तो वही सिंडिकेट फेमस नाम हो गया। तो उसका फिर कट कहाँ जाता है? जैसे कि जो भी कलेक्शन होती होगी तो कट कहाँ जाता है? लोग क्या करते हैं, जैसे सपोज करिए किसी चीज की रेट 100 रुपया, तो सिंडिकेट वाले लेते हैं 120 रुपया। इंफीरियर क्वालिटी देते हैं, मेजरमेंट में भूल। तो ऐसे करते सिंडिकेट वाले कमाते हैं और जो पॉलिटिकल बॉसेस हैं उनका अपना अंडरस्टैंडिंग रहता है। রিপাবলিক বাংলায় সেই অডিও টেপ সামনে আসতে শুরু হয় শোরগোল। বিস্ফোরক এই টেপ কাণ্ডে শাসক দলকে সরাসরি নিশানা করেছে বিজেপি। वो दर्शाते हैं कि आज पश्चिम बंगाल में ममता बनर्जी की नाक के नीचे किस तरह से भ्रष्टाचार, कट मनी, सिंडिकेट राज चल रहा है। इन ऑडियो टेप में एक बड़ा खुलासा यह भी हो रहा है कि एक बड़ी ही व्यवस्थित प्रणाली उगाही की वहां पे चल रही है। বিস্ফোরক এই অডিও টেপে স্পষ্ট রাজ্যের সিন্ডিকেটের অবাধ চিত্র। সেই সিন্ডিকেটের সঙ্গে কারা কারা জড়িত, কোথা থেকে আসে এই টাকা, সেই টাকাই বা যায় কোথায়। দুর্নীতির শিকড় যে অনেক গভীরে তা কার্যত স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই অডিও টেপ শাসক দলকে অস্বস্তিতে ফেলবে কিনা সেটা তো স্পষ্ট হবে আর কয়েকদিনের মধ্যে। কিন্তু ইতিমধ্যে নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে যে অস্বস্তিতে ফেলে দিয়েছেন তার কারণ আজ নরেন্দ্র মোদী তিনি একটি জনসভা থেকে বলছেন যে আম্পায়ারকে নিয়ে যারা ঝামেলা করে তার থেকেই বোঝা যায় যে সেই ক্রিকেট দলের পারফরমেন্স কতটা খারাপ। অর্থাৎ বারবার ইলেকশন কমিশনকে অভিযুক্ত করার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পারফরমেন্স যে খুবই খারাপ সেটা কার্যত কটাক্ষ করতে ছাড়লেন না নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর আজকের এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেস আরও অস্বস্তিতে। বাঁকুড়া মেদিনীপুরের লড়াই শেষ। এবার কেন্দ্র দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির তারকেশ্বর এবার বিজেপির কাছে সম্মান রক্ষার লড়াই। তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে তারা দাঁড় করিয়েছে তাদের তারকা প্রার্থী স্বপন দাশগুপ্তকে। প্রধানমন্ত্রী বললেন, প্রথম 2 দফাতেই মানুষের রায় পরিষ্কার, বিজেপি বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। 2 मई को क्या नतीजे आने वाले हैं इसकी झलक हम 2 दिन पहले नंदीग्राम में देख चुके हैं। मुझे पक्का पता है हर चरण के चुनाव के साथ दीदी की ये बौखलाहट बढ़ती जाएगी। कभी चुनाव आयोग को गाली दे तो समझो उसका खेला शेष है।
পাশেই সিঙ্গুর, জমি আন্দোলনের ধাত্রীভূমি। বিজেপি তৃণমূল উভয়ের কাছেই এই কেন্দ্রের গুরুত্ব আলাদা। অল্পদিন আগে তৃণমূল থেকে বিজেপির হাত ধরেছেন এখানকার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনিই বিজেপি প্রার্থী। তারকেশ্বরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও উঠে এলো সিঙ্গুরের না হওয়া শিল্পের কথা। মোদী বললেন তিনি কোথাও দেখেননি শিল্প তাড়িয়ে কোনো সরকার গর্ব করে। মমতা শুধু নিজের রাজনৈতিক ফায়দার কথা ভেবেছেন, সিঙ্গুরের মানুষের দিকে ফিরেও তাকাননি। सिंगूर का राजनीतिक उपयोग करने के बाद इन लोगों ने यहां के लोगों को अधर में ही छोड़ दिया। आज सिंगूर में न उद्योग है, न उतनी चाकरी है, और जो कृषक है वो बिचौलियों से परेशान है। 2 मई দিদি গই। নন্দীগ্রামের ভোটের পর এটাই হয়ে উঠেছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের স্লোগান। প্রধানমন্ত্রীও দাবি করলেন মমতার হার স্বীকার করার সময় এসেছে। তার প্রশ্ন, যে ক্রিকেট জানে সে আম্পায়ারের ঘাড়ে দোষ চাপাবে কেন? दीदी, हार आपके सामने है, अब इसे स्वीकार करिए। हुगली के लोगों की ये आवाज सुनिए। दीदी, निर्वाचन খেলা নয়। নিজের জেদে এতদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা রাজ্যের কৃষকদের পেতে দেননি মমতা। বিজেপি যদি ক্ষমতায় আসে তবে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। দুর্গাপুজোর আগেই প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য 18,000 টাকা ঢুকে যাবে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রিপাবলিক বাংলা। আপনারা রিপোর্টে তো দেখলেন যে নরেন্দ্র মোদী কিভাবে রাজ্য সরকারকে তুলোধনা করলেন, আর নরেন্দ্র মোদী আবারও বললেন যে একমাত্র বিজেপি পারে রাজ্যে উন্নতি ঘটাতে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কর্মসংস্থান হবে, শিল্প হবে, নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে। বিজেপি তো একমাত্র বাঁচার পথ। তৃতীয় দফায় ভোটের আগে বঙ্গে আসল পরিবর্তনের রূপরেখা তৈরি করলেন প্রধানমন্ত্রী। কৃষি, শিল্প, কর্মসংস্থান ইস্যুতে বিঁধলেন মমতা সরকারকে। কৃষিকে ভিত্তি করে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিল বামেরা, কিন্তু বাম জমানায় সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। কৃষি আন্দোলনকে হাতিয়ার করে উত্থান মমতার। তৃণমূল জমানায় এক দশকে রাজ্যে রাজ্যে বেহাল শিল্প কৃষির ছবি। সিঙ্গুরের অদূরে হুগলির তারকেশ্বর থেকে কৃষি ও শিল্পের সহাবস্থান ঘটিয়ে শিল্পায়নের নতুন দিশা দেখালেন প্রধানমন্ত্রী। बंगाल के लोगों ने फिर एक बार परिवर्तन की कमाल संभाल ली है। आशोल परिवर्तन के उद्घोष में और सोनार बांग्ला के विजन में बंगाल के लोगों की यही आकांक्षा है। শুধু বড় শিল্পই নয়, সেই সঙ্গে কৃষিকে ভিত্তি করে অনুসারী শিল্প গড়ারও প্রতিশ্রুতি মোদির। हुगली देश के सबसे पुराने औद्योगिक क्षेत्रों में से एक रहा है, लेकिन आज क्या हालत हो गई है आप भी जानते हैं। এক দশকে তৃণমূল জামানায় রাজ্যে বেহাল কর্মসংস্থান। করোনা পর্বে সেই ছবি আরও স্পষ্ট হয়েছে। 21-এর ভোটে মমতার বিরুদ্ধে কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি। এদিনের জনসভায় এই ইস্যুতে মমতাকে ফের তোপ দাগেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন সিঙ্গুরকে বঞ্চনার প্রসঙ্গ। 2 मई को यहां सिर्फ डबल इंजन की सरकार ही नहीं बनेगी, बल्कि डबल बेनिफिट, डायरेक्ट बेनिफिट देने वाली सरकार बनने वाली है। কেন্দ্রের বিরুদ্ধে বরাবরই বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ রাজ্যেই আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প বন্ধ, বঞ্চিত রাজ্যের মানুষ। এদিন সেই প্রসঙ্গ তুলে ধরে মমতাকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী।
দু দফায় ভোট পর্ব মিটেছে রাজ্যে, বাকি এখন 6 দফা। ভোট প্রচারে সরগরম রাজ্য। প্রচারে যুযুধান শাসক বিরোধী দুই শিবিরই। শনিবাসরীয় ভোট প্রচারে রাজ্যে এসে পরিবর্তন নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি তাই 21-এ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বিকাশ সাধনের রূপরেখাও স্পষ্ট করলেন। भारत माता রিপাবলিক की। বাংলা। बहुत बहुत धन्यवाद। রাজ্যে তোষণের রাজনীতি চলছে। তৃণমূল কংগ্রেসকে এ রাজ্য থেকে সরাতেই হবে, নতুন করে সরকার গঠন করতেই হবে। যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গের শনিবার প্রচারে এসে ঝড় তুললেন, চ্যালেঞ্জ ছুড়লেন 2রা মের পর সরকারটা হবে একমাত্র বিজেপির। ভোটে প্রচার সরগরম, রাজ্যে প্রচারে বিজেপির হেভিওয়েটরা। বাংলা দখলের লড়াইয়ে গেরুয়া শিবির। 21-এর ভোট এখন প্রেস্টিজ ফাইট শাসক বিরোধী সব শিবিরে। শনিবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলীয় প্রার্থীর সমর্থনে প্রথমেই হাওড়ার উলুবেড়িয়ায় বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন তিনি। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় রঙিন হয়ে ওঠে উলুবেড়িয়ার রাজপথ। রোড শোতে যোগী যোগ দিতেই বিজেপি সমর্থকদের গলায় শোনা যায় যোগী জয় শ্রীরাম স্লোগান। এরপরই রোড শো থেকেই একের পর এক ইস্যুতে তৃণমূল সরকারকে নিশানা করেন যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি বাংলার পরিবর্তনের ডাক দেন তিনি। রোড শো করে যোগী সোজা চলে যান শালকিয়ায় দলের মনোবল চাঙ্গা করতে। সেখানেও দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরপর যোগী আদিত্যনাথের কর্মসূচি ছিল দক্ষিণ 24 পরগনা। কপ্টারে সোজা নামেন ফলতায়। ফলতায় যোগীর হুঁশিয়ারি, 2রা মের পর ভিক্ষা করবে তৃণমূলের গুন্ডারা। 2 मई को जब भारतीय जनता पार्टी की सरकार बंगाल के अंदर बनेगी तो टीएमसी के गुंडे उसी प्रकार से जान की भीख मांगते हुए दिखाई देंगे जैसे उत्तर प्रदेश के अंदर। ফলতার সভা সেরে যোগী আদিত্যনাথ চলে যান কুলতলিতে। যোগীকে দেখতে সেখানেও ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত সমর্থকরা। इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट की गारंटी होगी। दुर्गा पूजा और सरस्वती पूजा पे कोई रोक लगाने का दुस्साहस नहीं कर पाएगा और अगर करेगा तो जेल के अंदर जाएगा। আগামী 6 এপ্রিল তৃতীয় দফায় দক্ষিণ 24 পরগনায় ভোট গ্রহণ। তার আগে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রচার সারলেন যোগী আদিত্যনাথ। সব মিলিয়ে শনিবারের ভোট প্রচার সরগরম। শাসক বিরোধীদের প্রচার পাল্টা প্রচারে তপ্ত বাংলা। রিপাবলিক বাংলা। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে নির্বাচন, আর সেই নির্বাচনের মাঝে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে, কারণ করোনা আক্রান্তের সংখ্যা দেশে বাড়ছে হু হু করে। চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ক্রমেই নাজেহাল দেশের করোনা পরিস্থিতি। ভারতে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রত্যেক দিনই রেকর্ড ভাঙছে আক্রান্তের সংখ্যা। ফিরছে 2020 স্মৃতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত 89,129, অ্যাক্টিভ রোগীর সংখ্যা 44,213, মৃত্যু হয়েছে 714 জনের, সুস্থ হয়েছেন 44,202 জন। প্রায় 4.5 মাস পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যায় পৌঁছল। এর মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সব থেকে খারাপ। দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 47,913 জন। দেশে 714 জনের মধ্যে 481 জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সংক্রমণ নিরিখে প্রথম 4টি রাজ্য হল 1 নম্বরে মহারাষ্ট্র, দ্বিতীয় কেরালা, তৃতীয় কর্ণাটক, চতুর্থ অন্ধ্রপ্রদেশ। মূলত একটি রাজ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব বেশি। ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন কাদিমোঝি। কোভিড পজিটিভ হয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। মহারাষ্ট্রে পুরোপুরি লকডাউন না করা হলেও
রাজ্যের বিভিন্ন এলাকায় জারি হয়েছে বিধিনিষেধ। ইতিমধ্যে পুনে সহ বেশ কিছু শহরে জারি হয়েছে নাইট কারফিউ। রিপাবলিক বাংলা।